আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়মিত বইয়ের চতুর্থ পরিচ্ছেদ। আমি ইতিমধ্যে তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত ধারাবাহিকভাবে শেষ করছি। আজকে আমার আলোচনার বিষয় চতুর্থ পরিচ্ছেদ। আপনারা ক্লাসটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে পরবর্তী বই পড়তে গেলে খুবই সহজ লাগবে এবং আপনারা বুঝতে পারবেন। আমি বাকযন্ত্র সম্পর্কে এর আগে একটি ক্লাস নিয়েছি। আমার প্রথম ভিডিওটা ছিল যেটা হচ্ছে মৌখিকভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাইছি যে বাকযন্ত্রের কোনটা কোন অবস্থান আমি এবং কোন ধ্বনি, সেটা আপনারা দেখতে পারেন। এবং এই ক্লাসে আমি মূলত চিত্র সহ পূর্ণাঙ্গটা দেখাবো। এখন দেখেন যে বাকযন্ত্র, এই দেখেন যে এটা সন্ধি বিচ্ছেদ করলে হয় বাক প্লাস যন্ত্র। এটা ক হবে বাক প্লাস যন্ত্র, বাকযন্ত্র। তাহলে বাক মানে আমরা জানি কথা বলা এবং কথা, এবং হচ্ছে যন্ত্র মানে আমরা জানি একটা উপকরণ যেটা দিয়ে কোনো কিছু তৈরি হবে, তার মানে এটা কথা তৈরি করার একটা যন্ত্র, বাকযন্ত্র। তাহলে এই বাকযন্ত্র, বাকযন্ত্র হচ্ছে কথা তৈরি করার একটা যন্ত্র। তাহলে আমরা বাকযন্ত্র কাকে বলে বলি? যে ধ্বনি উচ্চারণ করতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে সেগুলোকে বাকযন্ত্র বলে। কারণ আমরা কথা বলি কি, আগে তো আমাদের ধ্বনি উচ্চারণ করতে হয়, তাহলে এই ধ্বনি উচ্চারণে আমাদের এই বাকযন্ত্র কিন্তু ভূমিকা রাখে। তাই ধ্বনি উচ্চারণে যেসব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে সেগুলোকে আমরা বাকযন্ত্র বলছি। তাহলে আমাদের প্রথমেই কিন্তু ধ্বনি উচ্চারণ করতে হয়, কথা বলতে হলে আমাদের ধ্বনি উচ্চারণ করতে হয়, আর সেই ধ্বনিগুলো উচ্চারণ করে কিন্তু এই বাকযন্ত্রের মাধ্যমে। তাহলে আমরা হচ্ছে যদি দেখি যে প্রথমে যে একটা আমরা চিত্র দেখি, এই চিত্রে দেখেন যে হচ্ছে এটা ফুসফুস, এটা কিন্তু ফুসফুস, এটা ফুসফুস, এই যে ফুসফুস। এই ফুসফুস কথা আসলে কিভাবে সৃষ্টি হয়? কথা হচ্ছে বাতাসের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা নিঃশ্বাস গ্রহণ করি, সেই নিঃশ্বাস কিন্তু এই যে এমনি দিয়ে এই সাইড দিয়ে কিন্তু এই নিঃশ্বাসটা আমাদের ফুসফুসে আসে। আর এটা কিন্তু খাদ্যনালী, এটা খাদ্যনালী, খাবার যায় এই দিক দিয়ে। আর নিঃশ্বাসে এই দিক দিয়ে আমাদের বাতাস ফুসফুসে আসে, আবার এই নিঃশ্বাস কিন্তু আমরা যখন ছাড়ি তখন মুখ দিয়ে নাক দিয়ে বের হয়। তবে এই নিয়ে আমরা যখন কথা বলি তখন এই নিঃশ্বাস, এই যে এই বাতাসগুলো বের হয়, বের হওয়ার সময় বাতাসগুলো আমাদের মুখ বিবরে বিভিন্ন স্থানে বাধাপ্রাপ্ত হয়, সেখানে মূলত ধ্বনি সৃষ্টি করে। তাহলে ধ্বনি সৃষ্টির প্রধান যে উৎস সেটা কিন্তু এই ফুসফুস। এইখান থেকেই কিন্তু বাতাস বের হওয়ার মাধ্যমে কিন্তু ধ্বনি সৃষ্টি হচ্ছে। তাহলে ফুসফুস কিন্তু বাকযন্ত্রের অংশ। তারপরে আমরা যদি দেখি শ্বাসনালী, এটাও কিন্তু বাকযন্ত্রের অংশ, কারণ বাতাস এখানেও স্পর্শ করে বের হচ্ছে। আমরা বাতাস যে যে জায়গায় স্পর্শ করবে সেটাকে আমরা হচ্ছে বাকযন্ত্র বলবো। তারপরে দেখেন যে হচ্ছে এই যে এখানে একটা ষড়যন্ত্র আছে, এটা অনেকটা ভি আকৃতির থাকে। এই ষড়যন্ত্র মূলত বাতাসকে হচ্ছে এখানে হচ্ছে কম্পন সৃষ্টি করে। এখানে এই যে আমরা যেমন গ উচ্চারণ করি, ঘ উচ্চারণ করি, ঘ উঠলে আমার গলার এখানে কেঁপে উঠছে, তাহলে এই কাপার কাজটা করে কিন্তু এই ষড়যন্ত্র। তাহলে এর মাধ্যম দিয়ে কিন্তু ঘোষ ধ্বনির সৃষ্টি হচ্ছে ষড়যন্ত্র কেঁপে উঠলে। তাহলে এইটাকে আমরা বলি এইটা বাকযন্ত্রের একটা অংশ। তারপরে জিহ্বার যে এই যে গোড়ার অংশটা আছে এটা উঁচু হয়ে আছে, এটাকে অধিজিহ্বা বলা হচ্ছে, এটাও বাকযন্ত্রের অংশ। যখন আমরা ক উচ্চারণ করি এই জিহ্বার এই জায়গাটা উঁচু হয়ে যায়। আর এই অধিজিহ্বার কারণে দেখা যাচ্ছে খাবার আমাদের শ্বাসনালীতে যায় না, আমাদের হচ্ছে খাবার খাদ্যনালীতে যাচ্ছে। অধিজিহ্বা খাবার শ্বাসনালীতে যেতে বাধা দেয়। তারপরে আমরা এই যে গলবিল দেখছি, গলবিল এটাও যেহেতু বাতাস এখানে স্পর্শ করছে, এটাও হচ্ছে বাকযন্ত্রের অংশ। এবং আলজিভ, আলজিভ হচ্ছে এখানে দেখবেন পাতলা করে একটা হচ্ছে পাতলা নরম একটা অংশ থাকে, যেটা জিহ্বা উল্টালেও আপনি ওটা ছুঁইতে পারবেন কিন্তু জিহ্বার আগা দিয়ে। তাহলে এই আলজিভটাও কিন্তু হচ্ছে বাকযন্ত্রের একটা অংশ, এখানে পাতলা করে একটা থাকে। হ্যাঁ, এটা আলজিভ, এই আলজিভটা হচ্ছে বাকযন্ত্রের অংশ, কারণ এখানেও বাতাসটা স্পর্শ করে। এবং যা আমরা যদি ওই নিচে দেখি যে জিহ্বা আছে, নিচে জিহ্বা আছে, আর উপরের মাড়ির দাঁতের উপর সাথে এই যে যে অংশটুকু, এটা কিন্তু হচ্ছে শক্ত, কিছু অংশ, অর্ধেক অংশ শক্ত, আবার গোড়ার দিকের অংশ কিন্তু নরম। তাহলে এই নরম অংশকে বলছি কোমল তালু, উপরেরটা কিন্তু সবটাকেই তালু বলছি। তাহলে আর যেটা শক্ত আছে সেটাকে বলছি শক্ত তালু। তাহলে এখানেও কিন্তু বাতাস স্পর্শ করে। এই শক্ত তালুতে বাতাস স্পর্শ করে চ ছ তালব্য ধ্বনি সৃষ্টি হয়েছে। যেমন চ ছ যখন উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের জিহ্বা এই শক্ত তালুতে স্পর্শ করছে, তখন কিন্তু তালব্য ধ্বনি সৃষ্টি হচ্ছে। এবং কোমল তালুতে যখন হচ্ছে এই জিহ্বার গোড়ার অংশ উঁচু হচ্ছে
তখন কিন্তু আমাদের ক খ ধ্বনি বা এই অধিজিহ্বা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ক খ ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি বা হচ্ছে কণ্ঠ ধ্বনি। এই জায়গাটাকে কণ্ঠ বলা হচ্ছে। এবং দাঁতের সাথে জিহ্বা যখন হচ্ছে স্পর্শ করছে তখন আমরা তাকে দন্তধ্বনি বলছি। তাহলে দুইটা ঠোঁট যখন হচ্ছে স্পর্শ করছে তখন সেখানে ওষ্ঠধ্বনি সৃষ্টি হচ্ছে। ওষ্ঠধ্বনি যেমন প, ফ, ব, ভ, ম। দেখেন উচ্চারণ করেন, আপনারা উচ্চারণ করেন, উচ্চারণ করলে বুঝতে পারবেন দুইটা ঠোঁট কিন্তু স্পর্শ করছে। আর ঠোঁটকে আমরা ওষ্ঠ বলি, অধর বলি, তাই এটাকে ওষ্ঠধ্বনি বলা হচ্ছে। এবং দাঁতের সাথে জিহ্বা যখন স্পর্শ করে ত, থ, দ, ধ, দন্ত না, এই যে এগুলো হচ্ছে দন্তধ্বনি, মানে দন্ত মানে দাঁত, তাই এগুলোকে দন্তধ্বনি বলা হচ্ছে। এখন মূর্ধন্য ধ্বনি কিন্তু হচ্ছে, আমরা যেটা মূর্ধন্য বলি সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু দাঁতের মূর্ধাটা কিন্তু হচ্ছে এই জায়গায় আছে, এই শক্ত তালুর ভিতরে। এখন এই শক্ত তালুর ভিতরে মূর্ধন্য আমরা শক্ত তালুতে তো চ ছ উচ্চারণ করে পাচ্ছি, তাহলে ট ঠও কিন্তু সেই একই জায়গায় কিন্তু আমার জিহ্বা বাড়ি খাচ্ছে, কিন্তু কোনোটা তালব্য হচ্ছে, কোনোটা মূর্ধন্য হচ্ছে। এখন এই জায়গায় কনফিউশনটা দূর করার জন্য এইভাবে মনে করেন যে জিহ্বাটা যখন ঠিক উঁচু হয়, জিহ্বাটা যখন ঠিক খাড়া ভাবে এইটা তালু ধরেন আর এইভাবে জিহ্বার আগাটা খাড়া ভাবে স্পর্শ করছে, তখন কিন্তু সেটা মূর্ধন্য ধ্বনি হচ্ছে। যেমন ট, ঠ, ড, ঢ, দেখেন জিহ্বার আগা বাড়ি খাচ্ছে। আর যদি জিহ্বা এইভাবে ষাটে বাড়ি খায় শক্ত তালুর সাথে, তাহলে কিন্তু সেটাকে আমরা তালব্য ধ্বনি বলছি। এবং নিচের চোয়াল, এই যে নিচের চোয়াল আমাদের যখন যে ধ্বনি উচ্চারণ করছি তখন এই চোয়ালও একটা ভূমিকা রাখছে, এই যে দাঁত বা ঠোঁট, এই চোয়াল ভূমিকা রাখছে। এবং জীব জীব তো হচ্ছে প্রধান ভূমিকা রাখছে। জীব যে যে জায়গায় স্পর্শ করছে সেটাই হচ্ছে ধ্বনির উচ্চারণ স্থানের নাম হয়ে যাচ্ছে। আর মুখ গহ্বর মানে মুখের ভিতর বলা হয়। এই মুখ গহ্বর বলতে মুখের ভিতরকে বলা হয়। এর ভিতরে তো বাতাস স্পর্শ করে, বাতাস এখান থেকে বাইরে আসে, তাহলে এটাও হচ্ছে বাকযন্ত্রের অংশ। আর দন্তমূল, এই যে আগেই বললাম দাঁতের মূল অংশ এই এই ভিতরে আছে, শক্ত তালুর ভিতরে আছে, তাই এটাকেও হচ্ছে বাকযন্ত্রের অংশ বলা হচ্ছে। এবং নাসিকা গহ্বর, এই যে নাকের এই ভিতর দিয়ে এমনি দিয়ে বাতাস কিন্তু এই নাকের ভিতর দিয়ে বের হয়, তাহলে এটাকে বলা হয় নাসিকা গহ্বর। এবং নাসারন্ধ্র, এই যে নাক। তাহলে আমরা পুরোপুরি হচ্ছে বাকযন্ত্র সম্পর্কে বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে ভিতরটা একটু বই আমরা দেখে দেখে যাব এবং এগুলোর থেকে আমি মার্ক করে দেব গুরুত্বপূর্ণ লাইনগুলো। দেখেন ফুসফুস হচ্ছে ধ্বনি সৃষ্টিকারী প্রবাহের উৎস। তার মানে আমাদের ধ্বনি সৃষ্টির প্রধান উৎস কিন্তু ফুসফুস, কারণ এখান থেকে কিন্তু বাতাসটা বের হচ্ছে। এবং ফুসফুস আর ফুসফুস হচ্ছে শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়, আর আমাদের দেখা লাগবে না। এরপরে দেখেন যে শ্বাসনালী হচ্ছে ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী ও মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়। তাহলে ফুসফুস থেকে বাতাস কিভাবে বের হচ্ছে? এই যে মুখবিবর দিয়ে এবং নাসারন্ধ্র দিয়ে। তার মানে এই দুইটা দিক দিয়ে কিন্তু বাতাস বাইরে বের হচ্ছে। তাহলে এই শ্বাসনালী হয়ে কিন্তু এই মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে কিন্তু বাতাসটা বের হচ্ছে। তার মানে বাতাসটা সৃষ্টি হচ্ছে ফুসফুস থেকে, এবং ফুসফুস থেকে শ্বাসনালী দিয়ে এই মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে কিন্তু বাতাস বার হয়ে যায়। তারপরে দেখেন ষড়যন্ত্র এগুলো আর দেখা লাগবে না। আচ্ছা, ষড়যন্ত্র আলোচনা করছি। এরপর হচ্ছে জীব হচ্ছে মুখ গহ্বরের নিচের অংশে কিন্তু জীব থাকে। মুখ গহ্বরের উপরের অংশে কি থাকে? শক্ত তালু, আর নিচে কিন্তু হচ্ছে জীব থাকে। এবং বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গই কিন্তু জীব। সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জীব, এবং এই জীবের মাধ্যমেই হচ্ছে ধ্বনির উচ্চারণ স্থান নির্ধারণ হয়। এবং আলজিভ, আগেই বলছি আলজিভ যে কোমল তালুর সাথে ঝুলন্ত একটা মাংসপিণ্ড থাকে, এটা আলজিভ। এটা যখন হচ্ছে নিচে নেমে আসে, এই আলজিভ যখন নিচে নেমে আসে তখন কিন্তু বাতাস আর নিচ দিয়ে সম্পূর্ণ বের হতে পারে না, তখন কিছু অংশ খানিকটা নাক দিয়ে বের হয়। এই কারণে এই নাসিক্য ধ্বনিগুলো সৃষ্টি হয় বা আনুনাসিক ধ্বনি সৃষ্টি হয়। এরপরে দেখেন তালু, মুখ বিবরের ছাদকে বলা হচ্ছে তালু, মুখ বিবরের ছাদকে আমরা তালু বলছি। তাহলে তালুর দুইটা অংশ, একটা দেখেছি কোমল তালু আর একটা শক্ত তালু। শক্ত তালু সামনে আর কোমল তালু পিছনে। এরপরে আমরা যদি দেখি দন্তমূল, ওই যে দাঁতের গোড়া, মানে দাঁতের গোড়াটা আমার শক্ত তালুর ভিতরে আছে, সেটাকে আমরা বলছি দন্তমূল। মূর্ধা ওই দাঁতের এবং তালুর হচ্ছে মাঝের অংশকে আমরা মূর্ধা বলছি। দন্তমূল দাঁত হচ্ছে আর দন্ত বলতে দাঁতকে বুঝছে।
এবং ওষ্ঠ হচ্ছে ঠোঁট, আমাদের বাইরের অংশ হচ্ছে ঠোঁট। বাক প্রত্যঙ্গের সব থেকে বাইরের অংশ কিন্তু এই ওষ্ঠ। এবার বলি যে কোনটা বাকযন্ত্র। কোনটা বাকযন্ত্র? দেখেন ফুসফুস হচ্ছে বাকযন্ত্র, আমরা আলোচনা করছি। এরপর দেখেন যে ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এই যে মুখ বিবর এবং নাসারন্ধ্র, এই দুইটার মাধ্যমে বের হয়। তাহলে ক ও খ উত্তর, ক ও খ। তারপর বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশ কোনটি? বাক প্রত্যঙ্গের বাইরের অংশ ওষ্ঠ, আগেই পড়ছি। তারপর বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ জীব, এটা আগে বলছে। এইটাই হচ্ছে সবচেয়ে সচল। সব ধ্বনি সৃষ্টিতে জীবের ভূমিকা থাকে। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মুখ গহ্বরে তালুর অবস্থান হচ্ছে উপরে, নিচে তো জীব। এবং হচ্ছে নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? নাসিক্য ধ্বনি তৈরি হয় এই যে আলজিভ নিচে নেমে এলে মূলত বাতাস মুখ গহ্বর দিয়ে না বের হয়ে নাসিকা দিয়ে বের হয়, তাই এটা আলজিভ নিচে নেমে এলে নাসিক্য ধ্বনির সৃষ্টি হয়। আর এই যে যে আমি বললাম, দেখেন যে বাইরের অংশ ওষ্ঠ, দন্ত, দাঁত তো আমার মুখের ভিতরে থাকে, মুখ গহ্বরের ভিতরে। মূর্ধাটাও মুখের ভিতরে, তালু, শক্ত তালু বা কোমল তালু সবই মুখের ভিতরে। এবং হচ্ছে নিচে থাকে জিভ, উপরে থাকে হচ্ছে কোমল তালু। তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্ত হচ্ছে আমরা এই ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করলাম। আমরা পরবর্তী অধ্যায় দেখার আমন্ত্রণ রইল। এবং ক্লাসটি যারা শেষ করলেন আপনারা অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবেন ক্লাসটি কেমন লাগলো। এবারের জন্য একটি কুইজ আমি দিচ্ছি। হুম প ফ ব ভ ম এবং ট ঠ ড ঢ মূর্ধন্য, এই দুই বর্গীয় ধ্বনি হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম কি? আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।